নমস্কার, আমরা উপস্থিত হয়েছি শ্রীমৎ স্বামী পরমানন্দ মহারাজজির জীবন ও বাণী সংক্রান্ত আরও একটি নতুন ভিডিও নিয়ে। শ্রীযুক্ত রমেন্দ্রবাবু তার শ্রুতি নামক গ্রন্থে বলছেন, শুক্রবার 28শে সেপ্টেম্বর 1990 সালের ঘটনা। বাড়ির সবাইকে নিয়ে তিনি দেবীপক্ষের মহানবমীর পূজার দিন সকাল 10টায় বনগ্রামে পৌঁছালেন। মনোরম প্রাকৃতিক শোভা এবং দেবীপক্ষের আনন্দ ধারায় সত্যই তার মনে হতে লাগলো যেন একটি বৈকুণ্ঠ একখণ্ড নেমে এসেছে এই বনগ্রামে। তিনি সেখানে পৌঁছে তাড়াতাড়ি গিয়ে গুরু মহারাজকে প্রণাম করে নিলেন। এই সময় আরও ভক্ত শিষ্যরা যারা আছে তারা গুরু মহারাজকে প্রণাম করে যে যার আসনে বসেছে। এই সময় কথা হচ্ছিল তখন যে প্রধানমন্ত্রী ছিলেন বিশ্বনাথ প্রতাপ সিং, তার রিজার্ভেশন পলিসি নিয়ে। ওই পলিসির বিরুদ্ধে প্রদেশে প্রদেশে অসন্তোষ, বিক্ষোভ এবং ছাত্রদের আত্মহত্যির কথা উঠল। সব্যসাচীর অভিমত, সরকার এটা ঠিক করেনি। শ্রীমৎ স্বামী বলছেন, দেখো, দেশের 84% মানুষ পিছিয়ে পড়া, অথচ এদের জন্য সংরক্ষিত রয়েছে মাত্র 20%। সারা দেশে চাকরিজীবী মাত্র 4 কোটি, বাকিরা তো ব্যবসা বাণিজ্য, কৃষিতে নিযুক্ত। এ সময় সব্যসাচী বলছেন, মহারাজ, আপনি যা বলছেন তা তো ঠিক স্বামী বিবেকানন্দের মতো কথা। গুরুজি, স্বামীজি শূদ্রের জাগরণের কথা বলেছিলেন, কিন্তু বর্তমানে এই যে রিজার্ভেশন পলিসি, এ একটি রাজনৈতিক চাল মাত্র। শ্রীমৎ স্বামী বলছেন, জানো তো, আমেরিকায় ফ্রি ভিশন চার্চ এই নামে একটি সংগঠন আছে। এদের আচার্য বলেন, কি করে মুক্ত হওয়া যায় আমি জানি, যারা যেতে চাও আমায় অনুসরণ করো। সবাই শাড়ি বেঁধে জ্বলন্ত আগুনে প্রবেশ করে গেল। জানত এই ঘটনায় সরকার স্তম্ভিত হয়ে ভাবল, এ কি সম্ভব? ই হলো সিজোফেনিয়া রোগ, অনেকটা সাইকো। শ্রীমৎ স্বামী পুনরায় বললেন, এই যে রিজার্ভেশন কোটার বিরুদ্ধে অসন্তোষ ব্যক্ত করছে ওই যে ছাত্ররা যারা আত্মহত্যা দিচ্ছে, তারা ওই সিজোফেনিয়া রোগের রোগী। শ্রীমৎ স্বামী পুনরায় বলতে শুরু করলেন, জগতে ধার্মিক মানুষের সংখ্যা খুবই কম। 3 শ্রেণীর মানুষ দেখতে পাবে, অমানুষ, মানুষ আর দেব মানুষ। বারবার বুদ্ধ, রামকৃষ্ণ অবতরণ হচ্ছে মানুষের সামনে আদর্শ মানুষের নমুনা রাখার জন্য। এই সময় একজন যুবা জিজ্ঞাসা করছে, বাবা, চাকরিতে কেমন যেন একটা অবমাননা বোধ আসে। শ্রীমৎ স্বামী বলছেন, চাকরিতে হীনভাব আসে। একজনকে দেখিয়ে বলছেন, তুমি তো ফাঁকিবাজ, অফিসেই যাও না। চক্রবর্তীতেও সিনসিয়ার, ওকে জিজ্ঞাসা করো। চাকরি উচ্চ পদস্থ হোক কিংবা নিম্ন পদস্থ, হীনভাব আসবেই। এই সময় রমেনবাবু জিজ্ঞাসা করছেন, গুরুজি, চাকরিতে কেউ ব্যাঙের লাথি খায়, কেউ খায় হাতির লাথি, লাথি জোটে সবার কপালে। এই বলে রমেনবাবু থামলেন। এরপর আরও একদিনের ঘটনা। রবিবার 6ই জানুয়ারি 1991 সাল। শ্রীযুক্ত গুরুদেব ডানলপে সুশীল দে মহাশয়ের আবাসনে উপস্থিত হয়েছে। সেই সময় বেশ শীত পড়েছে। একখানি গেরুয়া কম্বল তিনি তার শ্রীঅঙ্গে চাপিয়ে গুরুদেব বিরাজ করছেন। যথাসময়ে সবাই আসনে উপবিষ্টিত হয়েছে। এই সময় একজন দর্শনার্থী জিজ্ঞাসা করছে, মহারাজ, আজকাল অনেকেরই একই কথা, ধর্ম মানি না, একটু যদি বুঝিয়ে বলেন। শ্রীমৎ স্বামী বলছেন, ধর্ম সব কিছু ধারণ করে রয়েছে,
মানা না মানার কি আছে, সব কিছু তারই প্রকাশ। এ বাবু ও বাবু যে বাবুই বলুক, প্রণয়ের এক প্রকাশ। কিন্তু ধর্ম ধারণ সবাই করে রয়েছে। এই সময় অপর একজন দর্শনার্থী জিজ্ঞাসা করছেন, মহারাজ, কলিযুগ কতদিন রয়েছে? শ্রীমৎ স্বামী বলছেন, আমি এভাবে বলি না। সত্যগুণে যারা, তারা সত্য যুগেই রয়েছে। আর যারা কালী বা অজ্ঞান অন্ধকার মন যাদের, তারা রয়েছে কলিযুগে। যদি মাত্র 10% মানুষ সত্যগুণী হয়, তাহলে গোটা সমাজটা সত্যযুগ হয়ে যাবে। এই সময় আরেকজন দর্শনার্থী জিজ্ঞাসা করছে, সমাজে সত্যগুণীর সংখ্যা কি বাড়ছে? শ্রীমৎ স্বামী বলছেন, শ্রীরামকৃষ্ণের সময় 1 লাখে একজন সত্যগুণী ছিল, এখন 10,000-এ একজন, এরপর 1,000-এ একজন হবে। ওই দর্শনার্থী আবার জিজ্ঞাসা করছে, কি করে বাড়বে? শ্রীমৎ স্বামী বলছেন, এই যে তোমরা, তোমাদের এক একটি পরিবারের এই সব সদস্যরা সত্যগুণী হবে। এবার আরেকজন জিজ্ঞাসা করছেন, মহারাজ, ঠাকুর রামকৃষ্ণের মাতৃদর্শন, এই বিষয়টি সম্বন্ধে যদি একটু বলেন। শ্রীমৎ স্বামী বলছেন, দেখো বাবা, ভেবে দেখো, ঠাকুরই দেখতেন, অন্যরা কি দেখতে পেত মাকে? তাদের কি মাতৃদর্শন হতো? একমাত্র ঠাকুরই দেখতেন। তখনকার দিনে শ্রীরামকৃষ্ণের মাসিক বেতন 6 টাকা, তার উপরে একটি ভোজ্য, প্রসাদ, এই সমস্ত পেতেন। এই দেখে মন্দিরের অন্যান্য কর্মচারীরা, তারা কি ঈর্ষা করত? শ্রীরামকৃষ্ণ ভবতারিণীকে পূজা করতে গিয়ে কখনো নিজের পায়ে, নিজের মাথায় এইভাবে ফুল দিতেন। আবার দেবীর ভোগ কখনো কখনো নিজেই খেতেন। এই দেখে ঈর্ষা পরায়ণ আর যে সমস্ত কর্মচারী ছিল, তারা রাসমণি অথবা মথুরকে ডেকে আনলো। ঠাকুর তো এসব কিছুই জানতেন না। আড়াল থেকে মথুর এসব দেখে বলল, মন্দির প্রতিষ্ঠা সার্থক হয়েছে। দেখো, ঈশ্বরই মথুর রাসমণিকে ঠাকুরের ওই উচ্চতার ভাব বুঝবার উচ্চ অবস্থা নিয়ে গিয়েছিলেন। তার জন্য তো মথুর এসব বুঝতে পেরেছিলেন। এবার একজন দর্শনার্থী জিজ্ঞাসা করছেন, বাবা, স্বপ্ন কি? শ্রীমৎ স্বামী বলছেন, আনকনসাস স্তর থেকে বাসনা ফুঁড়ে ফুঁড়ে ওঠা, সেটাই হচ্ছে স্বপ্ন। স্বপ্ন না থাকলে মানুষ পাগল হয়ে যেত। স্বপ্নের মাধ্যমে 80% স্যাটিসফ্যাকশন মানুষের মধ্যে হয়ে যায়, আর তার জন্যই মানুষের বাসনার জ্বালা কমে যায়। বাকি থাকে 20%, আবার নতুন নতুন বাসনার সাথে যুক্ত হতে থাকে এবং বাড়তে থাকে। এই সময় আরেকজন জিজ্ঞাসা করছেন, গুরুজি, ভারত ছাড়া অন্য দেশে তেমন কেন মহাপুরুষের আবির্ভাব হয় না? শ্রীমৎ স্বামী বলছেন, অন্যত্র হতে গেলে তাকে অবতারণের মাধ্যমে হতে হবে, উত্তরণে সম্ভব নয়। এখানে অর্থাৎ ভারতে পরম্পরায় আধ্যাত্মিকতা রয়েছে, যা অন্যত্র নেই। এই ব্যাপারে তাই সকলকে ভারতের দ্বারস্থ হতে হয়। আবার একজন জিজ্ঞাসা করছেন, গুরুজি, গুণ ও কর্মের ভিত্তিতে যে 4 বর্ণের সৃষ্টি হয়েছিল, সেই সম্বন্ধে যদি একটু বলেন। এবার শ্রীমৎ স্বামী বলছেন, সমাজের সকল মানুষকে গুণ ওর কর্মের ভিত্তিতে 4 শ্রেণীতে ফেলা হয়েছিল। ব্রাহ্মণ, তারা সত্যগুণী, তার উপর ন্যস্ত হয়েছিল শিক্ষা ও সংস্কৃতি। আজকে এডুকেশন অ্যান্ড কালচারাল, এই যে ভারপ্রাপ্ত মন্ত্রী বা মহোদয়, তাদের মতো ছিল ব্রাহ্মণের দায়িত্ব। ক্ষত্রিয়, তার রজগুণী, তার উপর ভার ছিল শাসন
ও সুরক্ষার। বৈশ্যের রয়েছে রজ আর তমের সমন্বয়, তার উপর ন্যস্ত ছিল বাণিজ্য ও অর্থনীতি। শূদ্র হচ্ছে তমগুণী, এদের হচ্ছে উৎপাদন ও পরিষেবার ভারের উপর দায়িত্ব দেওয়া হয়েছিল। বাবা, আজ আর এদের কারো নিজ নিজ চরিত্র বৈশিষ্ট্য নেই। ব্রাহ্মণ যেমন তার নিজের দায়িত্ব ভুলে গিয়েছে, তেমনি ভুলেছে ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র প্রত্যেকেই। আজ সবার নজর একটি ধন ও সম্পদের উপর। এখন কেবল একটাই বর্ণ, সেটা হচ্ছে বৈশ্য বর্ণ। ওই সময় একজন জিজ্ঞাসা করছেন, তাহলে আজকের সমাজ কি বর্ণ বৈশিষ্ট্য নেই? শ্রীমৎ স্বামী বলছেন, তা কেন? বর্তমান সমাজে অগন্তি বর্ণ গজিয়ে উঠেছে। একজন ধনকুবের শিল্পপতি সাধারণ শেঠের সাথে কথা বলে না। শেঠ যদি টাটা বিড়লা তাকে হাত জোর করে প্রণাম করে, তারা প্রতি নমস্কার তো দূরের কথা, ফিরেও দেখে না। আবার যারা মনে করো চাকরি করে, তাদের মধ্যে কেউ আইএএস বা আইএফএস, এরা হচ্ছে মুকুটমণি, তারা অন্যদের তুচ্ছ জ্ঞান করে। আবার মনে করো কেউ বিএ পাস, এমএ পাস করেছে, তারা অল্প শিক্ষিতর সাথে মেলামেশা করতে চায় না। এমনকি যেসব সুন্দরীরা বিউটি কন্টেস্টে অংশ নেয়, তারা অন্যান্য নারীদের দেখে নাক কুচকোয়। এই তো হচ্ছে বর্ণ বৈষম্য তৈরি হয়েছে। এই সময় আরেকজন জিজ্ঞাসা করছেন, মহারাজ, ইষ্ট দর্শন হলেই কি সব হলো না? শ্রীমৎ স্বামী বলছেন, এতে মন ভরে, প্রাণ ভরে না। সাধু সঙ্গে মন ভরে, কিন্তু প্রাণ ভরে কি? ওই কাজটি, প্রাণ ভরানো কাজটি নিজেকেই করতে হবে। এরপর বেশ রাত হয়ে গেছে। বহুক্ষণ ধরে নানা বিষয়ে আলোকপাত করে এবার গুরুদেব একটি সিগারেট ধরালেন। পাশেই অ্যাস্ট্রে রাখা রয়েছে। ধূমপান সম্বন্ধে তার কথা, এই একটি জিনিসই বেশ মজ করে খায়। ওই মজের বহিঃপ্রকাশ দেখা গেল এক কৌতুক কাহিনীর মধ্যে। শ্রীমৎ স্বামী বলছেন, ভাঙ্গি হচ্ছে নিচু জাতের, আর ত্রিপাঠী হচ্ছে ব্রাহ্মণ। ওরা দুজনেই এক সাহেবের পিয়ন। ভাঙ্গির বড় আনন্দ, ভাবে যে ব্রাহ্মণ তাকে ঘৃণা করত, আজ সে তার সহকর্মী, বোঝো ঠেলা। সাহেবগুলিও ঠিক বোঝে না এই বিষয়টি। তাদের বোঝে না ভেদাভেদ, কে ভাঙ্গি আর ত্রিপাঠীর ভেদ। সাহেব জল চাইলে ত্রিপাঠী জল নিয়ে চলল। বেচারা তো সে এমন কাজে অভ্যস্ত নয়। খানিকটা জল ছিটলে গিয়ে পড়ল সাহেবের টেবিলে। সাহেব তেলে বেগুনে জ্বলে উঠল। উঠেই সাহেব যাচ্ছে তাই গালি দিল এবং শেষে বর্ণশ্রেষ্ঠ মহামান্য ত্রিপাঠীর পিছন পদে এক প্রহার বসাল। মাননীয় ত্রিপাঠী মুখ থেকে ছোট্ট একটা উহ শব্দ বেরোলো। ভাঙ্গি বেটা এই সব দেখছিল আর খুব মজা নিচ্ছিল। সাহেব ঘর থেকে বেরাতেই শ্রদ্ধেয় ত্রিপাঠী যখন বেরিয়ে এলো, তখন ভাঙ্গিটি ঠোঁটের কোণে চাপা হাসি স্পষ্ট দেখতে পেলেন। কিন্তু বাবা, বুদ্ধিতে ত্রিপাঠীর সঙ্গে ভাঙ্গি এটে উঠবে কিভাবে? বিরক্তি ত্রিপাঠী তীক্ষ্ণভাবে বলে উঠল, তুই মূর্খ, কি বুঝবি? মনে করে দেখ পুরাণের কথা। ভৃগু যখন বিষ্ণুর বুকে লাথি মেরেছিল, সেদিনের লাঠিটাই তো সাহেব আজ আমায় ফেরত দিয়ে দিলেন। এই বলে শ্রীমৎ স্বামী থামলেন। আমরাও ভিডিওটি আজকের মতো এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, ভিডিওটি অবশ্যই লাইক করুন এবং শেয়ার করুন। এবং এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ।